দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন ইভেলি বিচ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। দর্শক আপনারা জানেন যে গতকালকে কিন্তু বাংলাদেশে করোনা রোগী যে প্রথম যেদিন আসলে আক্রান্ত খবর পাওয়া যায় তার থেকে গতকালকে 6 মাস পূর্ণ হয়েছে, অর্থাৎ 180 দিন। এই 180 দিনে যে খবর যেটি 8 মার্চ আসলে প্রথম শনাক্ত হয়েছিল এবং যদিও 10 দিন পরে প্রথম মৃত্যুর খবর আসে। গত 6 মাসে আমরা দেখতে পাচ্ছি যে 3,29,251 জন করোনা আক্রান্ত হয়েছে আর আমরা হারিয়েছি প্রায় 4,552 জনকে। অর্থাৎ করোনা ভাইরাসে কিন্তু প্রায় 4,500 জীবন কেড়ে নিয়েছে। এর পাশাপাশি মানুষের জীবিকার উপরেও কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। আমরা দেখেছি করোনার যখন প্রথম দিকে তখন কিন্তু আসলে পথে নেমে এসেছিলেন নির্ময় মানুষেরা। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা আসলে খাদ্যের অভাবে তারা রাস্তায় নামতে আন্দোলন পর্যন্ত করতে বাধ্য হয়েছিলেন। যদিও সেই পরিস্থিতি থেকে আসলে এখন অনেকটাই উত্তরণের পথে। সরকারের সাহসী সিদ্ধান্তের কারণে কিন্তু পোশাক কারখানা সহ মধ্যপথে অনেক ধরনের কারখানা খুলে দেওয়া হয়। যদিও সরকার বারবারই একটি কথা বলে আসছে যে নিয়মনীতি মেনে এবং করোনার যেই পরিস্থিতি সেটিকে একেবারে কাছ থেকে পর্যবেক্ষণ করে কারখানাগুলো চালাতে বলা হয়েছে এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি মানুষের জীবনযাত্রা একটি স্বাভাবিক ধারা ফিরতে শুরু করেছে। নির্ময় মানুষকেও আমরা এখন আর দেখি না রাস্তাঘাটে ঘুরে খাবারের সন্ধানে ঘুরতে। যদিও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বিভিন্ন হিসেবে উঠে আসছে যে দারিদ্র্যের হার কিন্তু বেড়ে যাচ্ছে। এইসব বিষয় নিয়ে করোনার 180 দিন অর্থনীতির ঘাত প্রতিঘাত কোন দিকে আমরা যাচ্ছি সেসব বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে সম্মানিত দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তিনি সহসভাপতি FBCCI, সাবেক সভাপতি BGMEA। ডক্টর জাহিদ হোসেন, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন, তিনি সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়। আমরা শুরুতেই মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। যেটি আমি বলছিলাম যে গতকালকে কিন্তু 6 মাস পূর্ণ হয়েছে। এই 6 মাসে বাংলাদেশের অর্থনীতি আসলে কতটুকু ধাক্কা মধ্যে পড়েছে এবং সেই চাপ কি আমরা কাটিয়ে উঠতে পারছি এখন? ধন্যবাদ আপনাকে এবং জাহিদ ভাই, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। আসল কথা হয়েছে যে সারা পৃথিবীতে 213টা দেশ এবং অঞ্চল যেভাবে আক্রান্ত হয়েছে এবং সেখানে সবাই অর্থনৈতিকভাবে, মানসিকভাবে জীবন দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে শুধুমাত্র বাংলাদেশের চিত্র নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের পাশে যে ভারতের মতো একটা দেশ, যেখানে আমরা মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে অনেক ভালো, সেখানে দেখেন কি অবস্থা। তো সেই ক্ষেত্রে এটা বলা বড় মুশকিল যে আমরা একা কেউ তো ভালো থাকতে পারবো না। সারা পৃথিবীতে একা কিন্তু কেউ ভালো থাকা যায় না। তো আমাদের যেমন রপ্তানি খাত বিভিন্ন দেশের উপরে নির্ভরশীল। আমাদের দেশের যদি বাস্তব চিত্র যদি আমরা বলতে চাই, তাহলে দেখা যাবে যে আমরা অনেক দেশের থেকে ভালো আছি। অনেক, যেমন ব্রাজিলে আমাদের থেকে কত লোক সংখ্যার বেশি, সেখানে যেভাবে আক্রান্ত হয়েছে, মানুষের জীবনহানি হয়েছে, তার থেকে আমরা অনেক ভালো। সেই অবস্থাগুলো বিবেচনায় নিলে আমাদের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে শুরুতে অর্থনৈতিকভাবে যে সিদ্ধান্তগুলো উনি দ্রুততার সাথে নিয়েছিলেন, সেই দ্রুততার সাথে নেওয়ার জন্য কিন্তু, এবং যে আহ্বানগুলি উনি জানিয়েছিলেন, যেমন ধান কাটার জন্য কেউ 1 ইঞ্চি জমি খালি রাখবেন না, তারপরে মানুষকে যারা মধ্যম আয়ের লোক, যখন 26 মার্চ থেকে আমাদের ছুটি ঘোষণা করা হইলো, তারপরে মধ্যম আয়ের লোকরা যখন খুব অভাবের মধ্যে ছিল, তখন তাদেরকে সহায়তা করার জন্য উনি কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, বিত্তবানদের কাছে আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু বিত্তবানরা, মানুষরা সবাই কিন্তু সহায়তা করেছেন। তারপরে দেখেন জনাব সিদ্দিকুর রহমান, আমরা মাঝখানে আসলে কয়েকটি মাস শুরুর দিকে এটি আপনি যেটি বলছিলেন একেবারে সত্যি যে করোনার ধাক্কাটি বড় করে পড়েছিল। আমি যেটি প্রশ্ন করেছিলাম আপনাকে যে সেই চাপ সামলিয়ে কি আমরা আসলে এখন ঘুরে দাঁড়াতে পারছি? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্ডিকেটরগুলো দেখাচ্ছে যে ইতিবাচক, রেমিটেন্স বলেন, রপ্তানি বলেন, রিজার্ভ বলেন, সবগুলো দিক কিন্তু আমাদের ইতিবাচক রয়েছে। এখন আপনি একটু পরিস্থিতিটা বলেন যে ব্যবসা বাণিজ্যের গতি ফিরতে আসলে কি বাধা এখন রয়েছে? বর্তমানে এই পদক্ষেপগুলো নেওয়ার জন্যই কিন্তু বর্তমানে আপনি বলতে পারছেন
যে আমাদের রিজার্ভ ৩৯ বিলিয়নের উপরে চলে গেছে। জি জি, আমাদের এক্সপোর্ট ঘুরে দাঁড়াতে শুরু করেছে। যদিও আমরা মনে করি যে এপ্রিল এবং মে মাসে আমাদের এক্সপোর্ট ছিলই না বলতে গেলে। জি জি, সেইখানে জুন, জুলাই এবং অগস্ট এই ৩ মাসে কিন্তু আরেকটা চিত্র আছে। সেটা হলো যখন এই ছুটিটা হয় তখন যে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল মার্চ মাস, জি, এপ্রিল মাস এবং মে মাসে এসে বায়াররা কিন্তু সবাই তখন আমাদের অর্ডারগুলো কিন্তু স্টপ করে দিল, হোল্ড করতে বলল। এবং এই হোল্ড করার পরে সেইখানে কিন্তু গত বছরে যে এক্সপোর্ট হয়েছে সেই সব তুলনা করলে দেখা যায় সেই সময় কিন্তু $4 বিলিয়ন এক্সপোর্ট হয়েছিল। তো সেই $4 বিলিয়ন কিন্তু তখন আমাদের এক্সপোর্ট হয়নি। সেই এক্সপোর্ট গুলো কিন্তু আবার জুন, জুলাই, অগস্ট মাসে, যদিও আমাদের কোরবানি থাকার পরেও কিন্তু অগস্ট মাসের এক্সপোর্ট কিন্তু আমাদের ভালো। তো সেই জন্য আমি মনে করি এবং আস্তে আস্তে আমাদের অর্ডার আসা শুরু হয়েছে। কিন্তু আপনাকে একটা জিনিস, বৈশ্বিক চিত্র যদি আমরা দেখি তাহলে এখনো দেখা যায় পৃথিবীর সব দেশই খুলে দিয়েছে অলমোস্ট, কিন্তু মানুষ কিন্তু ওইভাবে নিরাপদ বোধ করতেছে না এখনো। এবং যতদিন পর্যন্ত না একেবারে মানুষ নিরাপদ বোধ করবেন ততদিন পর্যন্ত মানুষের হাতে টাকা থাকতে হবে। আমেরিকার মতো জায়গায় 5 কোটি লোকের প্রায় 5 কোটি লোক এখন কর্মহীন। তাহলে এইসব লোক, কর্মহীন লোকরা দোকানে যাবে কেন? আর প্রথম মানুষের কি দরকার? মানুষের দরকার হলো খাওয়া। আগে পেটের ক্ষুধা নিবারণ করতে হবে, দেন আপনি থাকার জায়গার প্রয়োজন হবে, দেন মানুষের কাপড় চোপড় বা অন্য যে কোনো জিনিসের কথা বলেন আমরা যা রপ্তানি করি সেগুলোর প্রয়োজন। তো সেই জন্য আমরা মনে করি যে এখন যে মানুষের মধ্যে অবস্থা অনেকদিন হয়ে গেছে, আজকে গত ডিসেম্বর থেকে যদি আমরা বলতে যাই তাহলে ডিসেম্বর থেকে আজকে প্রায় 9 মাস আমরা চলতেছি এই অবস্থার মধ্যে। সেখানে কিছু কিছু দেশ কিন্তু ভালো করছে, আবার কিছু কিছু দেশে নতুন করে আক্রান্ত হচ্ছে। এর মধ্যেই আমাদেরকে চলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বারবার বলেছেন যে আমাদের করোনার সাথেই আমাদেরকে চলতে হবে। যে সেই চলার পথে হয়তো একটু বাধা আসবে, সেই অভ্যাসটা মনে হয় আমরা আসলে অ্যাডপ্ট করে ফেলছি। প্রতিটা মানুষ কিন্তু চলাফেরার ক্ষেত্রে সেটি আসলে মেনেই চলছে এবং সাবধানতার সাথেই চলছে। আমরা দেখতে পাচ্ছি গণপরিবহনও কিন্তু স্বাভাবিক হয়েছে। আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, আরেকজন, তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়, ডক্টর জাহিদ হোসেন। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। যেমনটি জনাব সিদ্দিকুর রহমান বলছিলেন যে রপ্তানি সেই তুলনায় বেড়েছে, তবে এখনো পর্যন্ত সারা বিশ্বে একটি অনিশ্চয়তা রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গত 2 মাসে, এই অর্থ বছরের প্রথম 2 মাসে যে রপ্তানি লক্ষ্যমাত্রা, তা কিন্তু লক্ষ্যমাত্রার চাইতেও বেশি হয়েছে গত 2 মাসে, এবং গত বছরের চাইতে প্রায় 4.32% বেশি হয়েছে এই করোনার মধ্যেও। এটিকে কিভাবে মূল্যায়ন করেন ডক্টর জাহিদ? ধন্যবাদ সুলতান। রপ্তানিতে আমাদের জুলাই অগস্টের পারফরমেন্স প্রত্যাশার তুলনায় অনেক ভালো হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ইনফ্যাক্ট আপনি যেটা বলছিলেন যে গত 180 দিনের, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রথম 90 দিনের অর্থনীতির চিত্র, মার্চ, এপ্রিল, মে। সেই সময় একটা খাদের মধ্যে চলে গিয়েছিল অর্থনীতি, যেহেতু চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিল, সমাগমের উপর নিষেধাজ্ঞা ছিল, আতঙ্ক ছিল, এগুলো উঠে যাওয়ার আতঙ্ক তো ছিলই। এগুলোর পরে উঠে যাওয়ার পরে পরবর্তী 90 দিনে অর্থনীতিতে একটা ঘুরে দাঁড়ানোর একটা চিত্র ফুটে উঠছে আস্তে সুস্তে, এবং সেটা এখন এক্সপোর্টের কথা সিদ্দিক ভাই বলেছেন। আমাদের অর্থনীতির বড় খাত হলো কিন্তু ভোক্তা ব্যয়, এবং ভোক্তা ব্যয়ের ক্ষেত্রে জুলাই মাসে দেখা গেল যে ভোক্তা ব্যয় বেশ কিছু বেড়েছে, এবং সেখানে হয়তো ঈদের একটা অবদান ছিল। কাপড় চোপড়ের বিক্রি, জুতার বিক্রি, এইগুলো বেশ বেড়েছিল। আবার ধরেন তেলের বিক্রি, যে ফুয়েল কনজাম্পশন, এটা গড়ে যেটা আমরা জানি যে সাথে পশু বিক্রি, এগুলো
পশু বিক্রি তো সেটা তো ঈদের কারণে, আমি বলছি যে গাড়ি চলাচল, তারপরে যে ফুয়েল কনজাম্পশন যেটা, সেইটাও যদিও ওই মার্চ এপ্রিল মে মাসে যতটা নেমে গিয়েছিল 11,000 টন থেকে প্রায় 6,000 টনে নেমেছিল, মানে 14,000 থেকে, এখন এটা শুনলাম যে 11,000 উঠেছে। তো কাজে কিছুটা গতিশীল হয়েছে অর্থনীতি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমরা জানেন যে রেমিটেন্সও বেশ ভালোই বেড়েছে জুলাই অগস্ট মাসে। তবে বিনিয়োগের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পরিস্থিতিটা এখনো দুর্বল, যদিও রড সিমেন্টের বিক্রি অগস্টে কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। সেখানে হয়তো আমাদের আবাসন খাতে কিছু কর্মকাণ্ড আবার সচল হয়েছে, সরকারি বড় বড় প্রজেক্ট গুলিও বাস্তবায়ন প্রক্রিয়া আগের মতো আর নাই, একদম যেটা বন্ধ হয়ে গেছিল এগুলো আবার চলছে। এখন অর্থনীতি যে আগের তুলনায় প্রথম 90 দিনের তুলনায় যে সচল হয়েছে এতে কোনো সন্দেহ নাই। প্রশ্নটা হলো কতটা সচল হয়েছে এবং এটা টেকসই হবে কতটুকু। সেখানে সিদ্দিক ভাই শেষের দিকে যে কথাগুলো বলেছেন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমাদের এখানে তো এখনো যে আপনি যে বলছিলেন যে আতঙ্ক, যে আস্থার ঘাটতি, আতঙ্কটা হয়তো কেটে গেছে, মানুষ অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু খুব বেশি অভ্যস্ত হয়ে পড়ার কারণে আমাদের যে সমস্ত নিয়ম কানুনগুলি মেনে চলার কথা এখানে কিছুটা আমরা দেখছি যে আগের মতো মানুষ অতটা মানছে না। বিশেষ করে আপনি সবচেয়ে বড় দিক ছিল মাস্ক পরা। আমাদের এখানে তো সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুব কঠিন, কিন্তু মাস্ক যদি আপনি নিয়ম মেনে পড়েন তাহলে কিন্তু সামাজিক দূরত্ব না মানতে পারলেও ওই মাস্কের কারণে আপনি অনেকটা নিজেকে এবং অন্যদেরকে সুরক্ষিত রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেক ঢিলা হয়ে গেছে বলে মনে হয় আমার কাছে, এবং সেটাই একটু উদ্বেগের জায়গা। ডক্টর জাহিদ, আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির যে ইন্ডিকেটরগুলো রয়েছে, বিশেষ করে আমরা পুঁজিবাজার নিয়ে আশাবাদী হওয়ার মতো গত প্রায় 2 মাস ধরে কিন্তু পুঁজিবাজার একটি স্টেবল পরিস্থিতি চলে আসছে এবং লেনদেনও খুব ভালো হচ্ছে। এর পাশাপাশি আপনি যেটি বললেন যে আবাসন খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আমরাও দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টে সেই বিষয়গুলো উঠে আসছে, রপ্তানি, রেমিটেন্স। এখন চ্যালেঞ্জের সবচেয়ে বড় জায়গাটি কোথায়? বিনিয়োগ কি সেটি? চ্যালেঞ্জের জায়গা দুটো আমার মনে হয়, একটা হলো এবং দুটো একটা আরেকটার সাথে সম্পৃক্ত। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা তো স্বাস্থ্য খাতে, সেখানে একটা আস্থাহীনতার সমস্যা আছে। আমাদের যেটা সংক্রমণের হার সেটা যদিও কিছুটা কমছে, কিন্তু আবার টেস্টিংও কমেছে, কাজে এটা আসলেই কমেছে কিনা এই নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তারপরে কমার পরেও যে হারটা আছে, ধরেন গতকালকে এটা অনেক কম ছিল, তার আগের দিন প্রায় 18-19% ছিল, এটা খুব বেশি ওঠানামা করে। কিন্তু WHO যেটা গাইডলাইন আছে যে 5%-এর বেশি হলে এটা আউটব্রেকের পর্যায়ে থাকে, সেখানে উদ্বেগের কারণ হয়ে যায়। সেই তুলনায় তো আমাদেরটা 2-3 গুণ বেশি। আর আমাদের সিদ্দিক ভাই যেটা আগে বলেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে তো সংক্রমণ এখন অনেক বেড়ে গেছে, এবং ভারত যদি এই সংক্রমণ থেকে মুক্ত না হয় তাহলে বাংলাদেশ মুক্ত থাকবে কিভাবে সেটা তো বোঝা মুশকিল। সেখানেও একটা বড় রিস্ক থেকে যাচ্ছে। এবং দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো অর্থনীতিতে যে রিকভারি প্রসেসটা শুরু হয়েছে এইটাকে টিকিয়ে রাখা, এবং এখানে এই স্বাস্থ্য ঝুঁকির সাথে সাথে আরো নতুন একটা দুর্যোগ এসছে, বন্যা। একটা স্বাভাবিক যে বন্যা হয় তার তুলনায় বেশি হয়েছে এবং দীর্ঘ সময় ধরে হয়েছে। এর ফলে আউশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমনের রোপণ বীজতলাগুলো অনেক ধ্বংস হয়ে গেছে। সেগুলোকে আবার কিভাবে পুনরুজ্জীবিত করা যায়, কৃষিখাত কিছুটা তো আঘাতমুক্ত ছিল, কিন্তু এখন কৃষিখাতও কিছুটা আঘাতপ্রাপ্ত। সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। সেটি বড় চ্যালেঞ্জ। এর বাইরে নিশ্চয়ই বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরিও রাষ্ট্রের জন্য এবং অর্থনীতির জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। সেটি কি করে মোকাবেলা করা যায় সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব দর্শক একটি ছোট্ট বিরতি থেকে এসে। আপনারা দেখছেন ইভ্যালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। সাথেই থাকুন, আসছি বিরতির পর।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন ইভেলি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে কথা বলছিলাম, করোনার 180 দিন পার হওয়ার পরে অর্থনীতির ঘাত প্রতিঘাত বিষয়ে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। যা বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বেশ কিছু জায়গা ডক্টর জাহিদ আপনি বলছিলেন, তার পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ রয়েছে আমাদের অর্থনীতির জন্য, সেটি হচ্ছে বিনিয়োগ। এবং আরেকটি বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এই করোনাকালীন সময়ে প্রচুর মানুষ বেকার হয়েছে, তাদের কর্মসংস্থান তৈরি করা। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আপনি যেমনটি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের গার্মেন্টস খাত স্বাভাবিক হওয়ার পথে, যদিও বৈশ্বিক পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক নয়। তো আমাদের রপ্তানি বাড়ছে, সেই সাথে আমাদের দেখতে পাচ্ছি অন্যান্য ইন্ডিকেটরগুলোও কিন্তু ভালো রয়েছে, ইতিবাচক রয়েছে। সব মিলিয়ে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ার ক্ষেত্রে আসলে এখন কি করণীয়, আপনারাই বা কি করছেন? বিনিয়োগের ক্ষেত্রে বলতে গেলে আপনাকে আরেকটা জিনিস কিন্তু বলতে হবে। আপনি বারবার রেমিটেন্সের কথা বলছেন। জি, রেমিটেন্সে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে। আমার আজকের দিনেও 20,000 লোক ইরাকে অপেক্ষা করছে, তারা বাংলাদেশে চলে আসবে। এইরকম ভাবে মিডল ইস্ট থেকে, বিশেষ করে আমাদের লোকজন তো মিডল ইস্টই বেশি, সিঙ্গাপুর থেকে না হয় আমাদের লোকগুলোকে ফেরত দিবে না, তারা বলেছে, আমাদের সাথে কমিটমেন্ট করেছে, আমাদের লিয়াজও ভালো করেছে, আমরা আশা করি হয়তো পাঠাবে না তারা ফেরত, কারণ তাদের তো ওই রকম লোক সংখ্যাও না, ওখানে আমাদের লোক সংখ্যাই যারা আছে লোক আছে তারাই কাজ করে। মালয়েশিয়াও এখন পর্যন্ত আমরা ওই রকম লোক পাঠাতে পারছি না। তাহলে আমার লোক কোথায় যাচ্ছে? হল যারা ইউরোপ আমেরিকায় থাকে বা কানাডায় থাকে, তারা কিন্তু এই দেশ থেকে টাকা নিয়ে যায়, তারা কিন্তু এই দেশে টাকা পাঠায় না। এটা আমি ব্যবসায়ী হিসাবে আমি একেবারেই বলতে পারি, আমি এই দেশেরই মানুষ, এটা কোনোভাবেই এরা টাকা পাঠায় না। এরা টাকা বরঞ্চ আমাদের দেশ থেকে নিয়ে যায়, ওখানে গিয়ে খরচ করে। তাহলে টাকাটা কোত্থেকে আমাদের রেমিটেন্সটা আসে? মূলত রেমিটেন্সটা আসে হলো মিডল ইস্টের থেকে। সেই মিডল ইস্টে এখনো কিন্তু অবস্থা আমাদের ততটা ভালো না, কারণ আমরা ইউরোপিয়ান ইউএইচ সাথে এখন পর্যন্ত ওই রকম ভাবে সমঝোতা আসতে পারি নাই। এখানে একটা কিন্তু কারণ আছে। অনেকদিন আগে যখন আমরা বাইরে যেতাম মিডল ইস্টে বা সৌদি আরবে, বিশেষ করে হজ উমরায় তো আমরা যেতামই খুব, তো সেখানে দেখতাম যে আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করে তাদের খুব সুনাম, কিন্তু হঠাৎ করে আমাদের ছেলেদের মিডল ইস্টে, টোটাল মিডল ইস্ট, ইভেন কাতার বলেন বা এই ইউএই বলেন, সব জায়গায় কিন্তু একটু দুর্নাম হয়েছে। দুর্নামটা কিন্তু আমাদের ছেলেদের জন্য হয় নাই, দুর্নামটা হয়েছে এই রোহিঙ্গাদের জন্য। এই রোহিঙ্গারা যে শুরু থেকে আমাদের দেশে আসা শুরু হয়েছে এবং তারপরে আমাদের থেকে ফলস পাসপোর্ট নিয়ে তারা আমার বাঙালি সেজে ওই বিদেশে গিয়ে, ওরা কিন্তু ওখানে গিয়েও কিন্তু তারা সেই খারাপ কাজগুলো করে যাচ্ছে এবং দায় দায়িত্ব বাংলাদেশের উপরে আসছে। এটা আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে রেমিটেন্সের যে ইতিবাচক ধারা, তা নিয়ে গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর কোনো সুযোগ নেই, এখানেও প্রচুর যোদ্ধারা চলে আসতেছে দেশে। আমাদেরকে মিডল ইস্টের দেশগুলোর সাথে অনেক লিয়াজো মেনটেন করতে হবে। বাংলাদেশকে সবাই এখন, বাংলাদেশের আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু এখন বাংলাদেশের নেতা না, উনি কিন্তু সারা বিশ্বের একজন নেতা। সেই হিসাবে ওনাকে কিন্তু সবাই মূল্যায়ন করে, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে, সৌদি আরবেও আমি 2 বার ওনার সাথে গিয়েছি সরকারি ভাবে, তো আমি দেখেছি সামনে থেকে যে ওনাকে কিভাবে মানুষ বাইরে গেলে পরে সম্মান করে। আমরা আমেরিকায় যেমন প্রতি বছর একবার হইলেও যাই। তো সেই জায়গায় আমার মনে হয় যে এখানে আমাদের এইভাবে না দেখে, ইতিবাচক ভাবে না দেখে, একটু নেতিবাচক ভাবে দেখে আমাদেরকে আরো সিরিয়াস হইতে হবে, সাবধানী হতে হবে। আপনি যখন মনে করবেন যে আমার ফ্যাক্টরি ভালো, আমি যেমন ব্যক্তিগতভাবে ফ্যাক্টরি খুব ভালো চলতেছে, আমি বাসায় বসে রইলাম, তাহলে দেখা যাবে এক সময় হয়তো আমার একটা খারাপ কিছু হয়ে যেতে পারে। সেই জন্য আমরা আশা করব, সরকারের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই যেন সিরিয়াসলি তারা এই মিডল ইস্টের সাথে অন্ততপক্ষে আমাদের লিয়াজোটা অবশ্যই সরকার হয়তো চেষ্টা করবে, সম্পর্কটা স্থাপন করার সুবিধাটা করা দরকার। দ্বিতীয় কথা হলো যে ইনভেস্টমেন্ট হবে। আমাদের দেশে একটু সমস্যা হলো, ইনভেস্টমেন্ট করতে গেলেও যে অবস্থাগুলো আছে, যেমন হঠাৎ করে একটা এখন ডিক্লারেশন আসছে যে মার্চের পরে কোনো জায়গায় এই যে ইকোনমিক জোন অথবা ইপিজেড এর বাইরে যদি যত ইন্ডাস্ট্রি করা হয়,
তাহলে বিদ্যুৎ বা গ্যাসের কানেকশন দেওয়া হবে না। এই যে জিনিসটা, এটা কিন্তু ভালো না, কারণ আমরা তো এখনো ওইরকম প্রিপেয়ার্ড না যে আমরা কোনো জোনের মধ্যে গিয়ে ইন্ডাস্ট্রি করব। হ্যাঁ ঠিক আছে, আমার জায়গা আছে, অনেকগুলো জুট মিল বন্ধ করেছে, এই জুট মিলের জায়গাগুলো খালি আছে, আমরা কিন্তু জমি চাইলে কালকেই রেডি জমি পেয়ে যাইতে পারি। এটা বিদেশি যে কেউ আসলে আপনি আমার কাছে পাঠান, আমিও ব্যবস্থা করে দিতে পারবো। কিন্তু এখানে কোশ্চেন আছে, কোশ্চেন হলো আমার আশেপাশে জনগণ থাকতে হবে, লোক থাকতে হবে, কাজ করার মতো লোক থাকতে হবে। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে সব ঢাকা কেন্দ্রিক, যেহেতু একটা ডিসেন্ট্রালাইজেশন আমাদের এখানে হয় নাই, এখান থেকে ঈশ্বরদী গিয়েই ইন্ডাস্ট্রি করতে চায় না, এখান থেকে কেউ মিরেশ্বরে গিয়ে সহজে ইন্ডাস্ট্রি করার সাহস না। মিরেশ্বরে তো এখনো করা যাবে না, কারণ আশেপাশে আমি গত সপ্তাহে লোক পাঠিয়েছিলাম, কিন্তু ওইখানে এখন পর্যন্ত আশেপাশে কোনো জনবসতি নাই। তাহলে আমি অনেক দূর থেকে বাস দিয়ে লোক নিয়ে আসতে হবে ডেইলি, সেখানে আমার আবার একটা রিস্ক থাকে, বাস যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমার ঘাড়ের মধ্যে সমস্ত দোষ আসবে এবং আমাকে তখন ফেস করতে হবে, এবং এমন হইতে পারে আমাকে জেলেও যাইতে হইতে পারে। এইরকম অবস্থা, যেমন এই তিতাসের গ্যাসের জন্য নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই জিনিসগুলো কিন্তু হয়েছে আজকে না, পাকিস্তান আমলে কিন্তু নারায়ণগঞ্জে এই গ্যাসের লাইন গিয়েছে। তাহলে পাকিস্তান জনাব সিদ্দিকুর রহমান এইসব বিষয়গুলো, বিনিয়োগের এই সমস্যাগুলোর নানান বিষয় আপনি বলছিলেন, এবং সেটি দূর করার ক্ষেত্রে সরকার যে সমস্ত করতে পারে সেই বিষয়ে আপনি বলছিলেন। আপনার থেকে আমরা আরো শুনতে চাই, তবে আমাদের দর্শক বিরতির সময় হয়েছে আরেকটি। আপনারা দেখছেন ইভেলির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। আসছি বিরতির বাধা পেরিয়ে, আমাদের সাথেই থাকুন। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভ্যালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। যে বিষয়ে আজকে কথা বলছি, করোনার 180 দিন ঘাত প্রতিঘাত অর্থনীতিতে। আমরা বিরতিতে যাবার আগে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নানান বিষয়ে কথা বলছিলেন আপনি। আমরা এখন এই মুহূর্তে ডক্টর জাহিদ হোসেন আপনার কাছে একটু ফিরতে চাই। করোনার এই সময়ে তো সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশে যে সরকার ঘোষিত, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ। সেই প্যাকেজের বাস্তবায়নও তো এখন পর্যন্ত আমরা দেখি পুরোপুরি হয়নি। এই ক্ষেত্রে ব্যবসায়ীদের, যেটি সিদ্দিকুর রহমান বলছিলেন যে বিনিয়োগ হবে, বিনিয়োগ হতে আস্থা লাগবে, তার মানে প্রণোদনা প্যাকেজ যদি আমরা পুরোটা দিতে না পারি তাহলে আস্থা কি করে ফিরবে? না না, এটা এক সেকেন্ড জাহিদ ভাই, এটা কিন্তু আবার রং। প্রণোদনা প্যাকেজের সাথে বিনিয়োগের সম্পর্ক কিন্তু নাই। প্রণোদনা প্যাকেজ হলো একটা যে আমাদেরকে উদ্ধার করা, এটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য না। বারবার আপনারা একটি কথা, জনাব সিদ্দিকুর রহমান, বারবার আপনি একটি কথা বলে আসছেন যে আমাদের হাতে এখন লিকুইড মানির খুব সংকট, সামগ্রিকভাবে যদি ব্যবসা বাণিজ্যে আমি বলি, প্রণোদনা প্যাকেজ দিয়ে কিন্তু আপনারা সেখান থেকে উদ্ধার করতে চেষ্টা করছেন। কাছে টাকা আছে, জাহিদ ভাই বলবে, জাহিদ ভাই বলেন। এখন আমাদের অর্থনীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ক্রয় ক্ষমতা যেটা কমে গেছে, এটাকে কিভাবে পুনর্বহাল করা যায়, আগের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এবং সেইখানে কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে গিয়ে দুটো বিষয় মনে রাখা দরকার। একটা হলো আমাদের যে উৎপাদন ক্ষমতা বর্তমানে আছে সেটা তো পুরোপুরি ব্যবহার হচ্ছে না, কাজে সেইটাকে যদি আমরা ফুল ক্যাপাসিটি ইউটিলাইজেশনে নিয়ে যেতে পারি করোনা পূর্ববর্তী অবস্থায় যেটা ছিল, তাহলে আগের মতো কর্মসংস্থান ফিরে আসবে। আপনারা কিছুদিন আগে পিপিআরসি ব্র্যাকের একটা জরিপের তথ্য দেখেছেন যে মানুষ কাজে ফিরে যাচ্ছে ঠিকই, মানে করোনা পূর্ববর্তী অবস্থার তুলনায় 80-85% কাজে ফিরে গেছে, কিন্তু আয় বাড়েনি। আয় আগের তুলনায় প্রায় 50-40% মতো আছে, অথচ ব্যয় বেড়েছে। প্রশ্নটা হলো, ব্যয় তো আপনার ভোক্তা ব্যয় কিছুটা বেড়েছে, কিন্তু আগের পর্যায়ে তো যায়নি। এবং সাধারণ মানুষের যেটা ব্যয়, আপনি শুরুতে যেটা বলছিলেন যে দারিদ্র লোকের সংখ্যা তো বেড়ে গেছে, কাজে এখানে কর্মসংস্থান যদি বাড়ানো না যায় এবং সেই সাথে সাথে যেই কাজ করছে সেখান থেকে আয় যদি বাড়ানো না যায়, তাহলে তো আমরা অর্থনীতি সেই পূর্ব অবস্থায় ফিরে যাবে না। তারপরে আসে বিনিয়োগের প্রশ্ন, এবং ক্রয় ক্ষমতাটাকে আগে বাড়াতে হবে। সেখানে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধির প্রয়োজন আছে, আয়ের বৃদ্ধির প্রয়োজন আছে, আবার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখারও প্রয়োজন আছে। ইদানিং মূল্যস্ফীতি কিছুটা বেড়ে গেছে। আর
বিনিয়োগের কথা যেটা আপনি বলছিলেন, এখানে দুটো নতুন সুযোগ আমি দেখি। একটা হলো এই যে করোনার কারণে যে সমস্ত নতুন নতুন পণ্যে চাহিদা তৈরি হয়েছে, স্বাস্থ্য রিলেটেড এবং অন্যান্য প্রযুক্তি রিলেটেড, এই মাস্ক, পিপি ইত্যাদি, সিদ্দিক ভাই ভালো বলতে পারবেন এখানে আমরা কি ধরনের সুযোগ কাজে লাগাতে পারি। আর দ্বিতীয় হচ্ছে চায়নাতে যে সমস্ত কোম্পানি চায়না থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, সেখানে বিশেষ করে জাপানি কোম্পানিরা চায়না থেকে বেরিয়ে আসার জন্য জাপান সরকার একটা স্টিমুলাস প্যাকেজও দিয়েছে এবং কোম্পানিদের রিলোকেশনের জন্য ভর্তুকিও দেওয়া হচ্ছে। এবং যেসব দেশে গেলে তারা ভর্তুকিটা পাবে সেই দেশের লিস্টে কিন্তু বাংলাদেশও অন্তর্ভুক্ত, এবং 2500-এ একটা অর্থনৈতিক অঞ্চল জাপানিদের জন্য কাজ চলছে। এগুলো যদি আমরা দ্রুত ওদেরকে এখানে নিয়ে আসতে পারি, সেখানে আরো নতুন কর্মসংস্থান তৈরি হবে। স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে আপনি যেটা বলছিলেন, এখানে এই যে 20,000 কোটি টাকার যে স্টিমুলাস প্যাকেজটা, সিদ্দিক ভাই ঠিকই বলেছেন, এটার সাথে বিনিয়োগের সরাসরি সম্পর্ক নাই। এটা কিন্তু উৎপাদন ক্ষমতাকে ব্যবহার করার জন্য দেয়া হচ্ছে, বিশেষ করে এই ওয়ার্কিং ক্যাপিটাল লোন হিসাবে এটা দেওয়ার জন্য এই প্যাকেজগুলি দেয়া হয়েছে। কিন্তু এই কুটির এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বাস্তবায়নের গতি খুবই ধীর, এবং এটার একটা বড় কারণ হলো এখানে অনেক সিদ্ধান্ত নিতে আমরা প্রচুর সময় লাগিয়ে দিয়েছি। এই প্রণোদনা প্যাকেজ দেওয়ার পরে একটা বড় প্রশ্ন ছিল যে এটার গ্যারান্টি দেওয়া হবে কিনা। সেখানে বাংলাদেশ ব্যাংকের এই গ্যারান্টির সিদ্ধান্ত আসতে আসতে প্রায় 1.5 মাস লেগে গেছে। তারপরে এই জায়গাতে এখানে জনাব সিদ্দিকুর রহমান আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যেমনটি জনাব জাহিদ হোসেন বলছিলেন যে প্রণোদনা প্যাকেজ নিয়ে ব্যাংকগুলো নানান বিষয়ের কথা আপনি একটু বলবেন। কিছুদিন আগে তো আমরা দেখেছি যে পোশাক খাতে বিদেশি বিনিয়োগের সুযোগও কথাও বারবার উঠে এসছে, খুব সংক্ষিপ্ত করে বলেন যে এটি আসলে কি হতে পারে। সব জায়গায় কিন্তু সুযোগ আছে। জাপানের কিন্তু সেকেন্ড তারা প্যাকেজটা ঘোষণা করেছে, আমরা যতটুকু জানি যে প্রথম কিন্তু বাংলাদেশ ছিল না এইটার ভিতরে, এখন কিন্তু বাংলাদেশও আছে। তো জাপানিজ কোম্পানিগুলোকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, সেটা একটা জায়গা আছে। আমরা পিপি মাস্ক, এটা খুব একটা দামি, যে এটা খুব একটা মাস্ক বা দামি জিনিসও না, এবং এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কাপড় আমাদের এখানে হয় না, এটা এখনো আমাদের এখানে অত বেশি হয় না। যেটা আপনি বলছেন যে আমাদের বিনিয়োগ করার মতো অবস্থা, কিন্তু সামনের সুযোগ অনেক বেশি আসবে। কারণ হলো চায়না থেকে অনেক কোম্পানি রিলোকেট হবে, আমেরিকান বলেন, এখন তো জাপানিজ, আমেরিকান বলেন, বলেন, চাহিদা অনেকেরই, কিন্তু অনেকেরই ইচ্ছা কিন্তু চায়নার একার উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আশেপাশে অন্য দেশে যেতে পারে। সেখানে সবচেয়ে সুযোগটা নিয়ে নিচ্ছে ভিয়েতনাম, যেহেতু ভিয়েতনামে ল্যান্ড আছে, হিউজ ল্যান্ড আছে। আমাদের এখানে সবকিছু আমাদের হাই রাইজ করে বিল্ডিং করে করতে হয়। সেই জিনিসগুলোর জন্য এই যে আমাদের 26টা আপনার জুট মিল বন্ধ করছে, এই জায়গাগুলো প্রচুর জায়গা আছে আমাদের। এখন দরকার হলো আমাদের এমবাসি গুলার এইসব দেশের সাথে খুবই গভীরভাবে কাজ করে, যোগাযোগ রক্ষা করে তাদেরকে আমাদের দেশে নিয়ে আসা। এখন তো আসা যাওয়াটা এরকম ভাবে হয় না, ছোট করেই বলছি, তাদেরকে কিভাবে আমাদের দেশে আনা যায় সেই সুযোগটা সৃষ্টি করা কিন্তু আমাদের জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন। বাট আমাদের সম্ভাবনা অনেক 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 গুণ বেশি আছে, কারণ আমাদের এই, আমি আবারও বলবো, জনাব সিদ্দিকুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে হচ্ছে, পাশাপাশি ধন্যবাদ দিচ্ছি ডক্টর জাহিদ হোসেন। আশা করি বিদ সংলাপের পরের কোনো পর্বে আবারও আমরা আপনাদেরকে অতিথি করে পাবো এবং আপনাদের সব ধরনের বিষয় আমরা আসলে জানতে পারবো। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ইভেলির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। আগামীকাল দুপুর ঠিক 1টায় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, দেখতে থাকুন নিউজ 24।